এখনো সুযোগের অপেক্ষায় দেশের স্বার্থ বিরোধী চক্র। সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি। বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি। জনগণ আমাদের প্রতিটি অঙ্গীকারের পক্ষে সমর্থন জানিয়েছেন। এবার আমাদের অঙ্গীকার বাস্তবায়নের পালা। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বাবার হাত থেকে দাদির স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি। 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে পদক তুলে দিলেন তারেক রহমান। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণভোটের রায় বাস্তবায়নে নতুন করে 2 সপ্তাহের কর্মসূচি 11 দলের। শনিবার ঢাকায় গণমিছিল। বিরোধী মত দমন করলে চড়া মূল্য দিতে হবে বর্তমান সরকারকেও হুঁশিয়ারি জামাতের। হামা উপসর্গে 1 মাসে মৃত্যু ছাড়ালো 200। আক্রান্ত 20,000-এর বেশি। সুস্থ হওয়ার পর আবারও সংক্রমিত অনেক শিশু। পুরোপুরি নিরাময় হলেই হাসপাতাল ছাড়ার পরামর্শ। কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। দ্রুতই চালুর আশা। 2030-এর মধ্যে সোলারে 10,000 মেগাওয়াট উৎপাদন করবে সরকার। ফিলিং স্টেশনে সীমাহীন দুর্ভোগ। তীব্র গরমে দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত চালক। ফুয়েল পাস অ্যাপে কারিগরি ত্রুটির অভিযোগ। ভারত থেকে আসছে ডিজেল, বন্দরেও খালাস শুরু। এবং শান্তি চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র ইরান। দাবি ট্রাম্পের, চুক্তিতে রাজি না হলে আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান। দেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগ খুঁজছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবারও জানালেন, জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে সরকার প্রধান আরও বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতেও সরকার ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করেছে। এর আগে বাবার হাত থেকে দাদি বেগম খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। এবছর 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার 2024-এর মরণোত্তর প্রদান করা হলো। সন্তানের হাত থেকে সম্মাননা পাবেন মা, এমন ঘটনা বিশ্বে সত্যি বিরল। সান্ত্বনা শুধু দেশের জন্য, মায়ের অসামান্য অবদানের স্বীকৃতি আসলো সেই ছেলের কাছ থেকেই। তবে তা দেখে যেতে পারেননি মা বেগম খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসাবে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার 2026 পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। মরণোত্তর এই পুরস্কার গ্রহণ করলেন তার নাতনি। ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান মায়ের পুরস্কার তুলে দেন মেয়ে জাইমা রহমানের হাতে। পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা হিসাবে স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণার শক্তি যোগাবে এই পুরস্কার। ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থবিরোধী শক্তি এখনো সুযোগ খুঁজছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের প্রত্যাশিত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর জানিয়ে তারেক রহমান বলেন, জুলাই সনদে প্রতিটি অঙ্গীকার পূরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ আমাদের প্রতিটি অঙ্গীকারের পক্ষে সমর্থন জানিয়েছেন।
এবার আমাদের অঙ্গীকার বাস্তবায়নের পালা। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতেও সরকার ভর্তুকি দিয়ে হলেও সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করছে বলে জানান সরকার প্রধান। তার আহ্বান, সব ক্ষেত্রেই প্রত্যেককে মিতব্যয়ী হতে হবে। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। ফ্যাসিবাদী শাসনামলে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থায় অন্তর্বর্তী সরকারও শৃঙ্খলা ফেরাতে পারেনি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ইন্টারিম গভর্নমেন্টের সময়ও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি দুঃখজনকভাবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। যাচ্ছি তার কাছে। ওয়াসি, আপনাকে স্বাগত। ওয়াসি, আজ তো অনুষ্ঠিত হয়ে গেল স্বাধীনতা পুরস্কার 2026। সেখানে আজকে কে পুরস্কার পেলেন এবং কি কি বিষয়ে আলোচনা হলো আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, আপনারা জানেন যে স্বাধীনতা পদক এটি রাষ্ট্রীয় একটি সর্বোচ্চ সম্মাননা পদক এবং এইবার 2026-এ কিন্তু 15 জন ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক দেওয়া হয়। এর মধ্যে আমি কিছু উল্লেখযোগ্য ব্যক্তির নাম উল্লেখ করছি। গণতন্ত্র, নারী শিক্ষা এবং স্বাধীনতার জন্য কিন্তু যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়েছে এবং সেটি গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান। এবং সমাজসেবায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনারা জানেন যে গণস্বাস্থ্য নগর হাসপাতাল যেটি সুলভ মূল্যে চিকিৎসা প্রদান করে থাকে আমাদের দেশের জনগণের জন্য, তার কারণে কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে এই স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। এবং শিক্ষক মাহেরিন চৌধুরী, অর্থাৎ আপনি জানেন যে গত বছর যে মাইলস্টোন ট্র্যাজেডি, যেই ট্র্যাজেডি আমাদের সবাইকে কাঁদিয়েছে, সেই ট্র্যাজেডিতে কিন্তু এই যে শিক্ষক মাহেরিন চৌধুরী, তিনি তার জীবন উৎসর্গ করে 21 জন শিক্ষার্থীর জীবন কিন্তু তিনি বাঁচিয়েছিলেন। সে কারণে কিন্তু তাকে এই সমাজসেবার জন্য তাকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি সংস্কৃতিতে আমাদের সবারই প্রিয় হানিফ সংকে তাকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। ওয়াসি, জাইমা রহমান যেহেতু তার দাদির পুরস্কারটি গ্রহণ করেছেন, এটি নিশ্চয়ই তার জন্য একটি আবেগঘন মুহূর্ত ছিল। জি, অবশ্যই। যে দেখেন যে বেগম খালেদা জিয়া, তার যেই সারা জীবনের যে সংগ্রাম এবং তার যে রাজনৈতিক পথ চলা, সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এবং জাইমা রহমান তিনি এই তার দাদির হয়ে এই পদকটি গ্রহণ করেছেন এবং খুব আবেগঘন মুহূর্ত কিন্তু সেটা ছিল, সেটা আমরা দেখলাম। ওসি, আজ তো বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও, তিনি তার বক্তব্যে কি কি বিষয়ে কথা বলেছেন? জি, যে পুরস্কার পদক অনুষ্ঠান, স্বাধীনতা পদক অনুষ্ঠানে কিন্তু প্রধানমন্ত্রী তিনি বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্যে কিন্তু বেশ কিছু জিনিস উঠে এসেছে। প্রথমত তিনি কিন্তু বলেছিলেন যে বিরোধী চক্র সুযোগ খুঁজছে, সবাইকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ তিনি কিন্তু বলছেন যে একটি বিরোধী চক্র যারা কিন্তু দেশে ষড়যন্ত্র করছে এবং তারা কিন্তু দেশের যে উন্নয়নের যে ধারা, অর্থাৎ সরকারের যে প্রকল্পগুলো, সেগুলো কিন্তু বাধা দেওয়ার একটা চেষ্টা করছে, এটা কিন্তু তিনি ইঙ্গিত করেছেন। এবং তিনি কিন্তু বলছেন যে জুলাই সনদের কথা তিনি বলেছেন। বিরোধী দল থেকে প্রায়ই একটি অভিযোগ আসে যে জুলাই সনদ নিয়ে সরকার গাদ্দারি করছে কিংবা গাফিলতি করছে। সেই বিষয়টি কিন্তু আবারও স্পষ্ট করতে চাচ্ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে পালন করবে সরকার। তিনি কিন্তু আরও বলেছেন যে এই সরকারের বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেগুলোও কিন্তু তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে এই ইরান ইসরায়েল যুদ্ধ, এই ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে গোটা দেশে কিন্তু জ্বালানির দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে জনগণের কথা চিন্তা করে যে তারা ভর্তুকি বেশি দিয়ে হলেও কিন্তু জ্বালানির দাম তারা এখনো বাড়ায়নি। যদিও মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছে, তারপরও কিন্তু দাম বাড়ানো হচ্ছে না, এমনটাই বারবার বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, ভর্তুকি দেওয়া হচ্ছে। ওসি, আরেকটা বিষয় জানতে চাই, সরকার তো বারবারই বলছে যে জুলাই সনদের প্রতিটি দফা তারা অক্ষরে অক্ষরে পালন করবে। অন্যদিকে গণভোটের দফা বাস্তবায়নের জন্য কিন্তু রাজপথে নামছে বিরোধী দল এবং 11 দলীয় ঐক্য। তো সেই বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। জি আলিশা, যেমনটি আপনি বললেন, আসলে রাজপথে কিন্তু বিরোধী দল নেমে গেছে
আজকে কিন্তু তারা একটি ঘোষণা দিয়েছে যে আগামী 2 সপ্তাহের জন্য তারা কিন্তু একটি কর্মসূচি দিয়েছে। তারা লাগাতার কর্মসূচি দিয়েছে, আগামী 2 সপ্তাহ কর্মসূচি তারা দিয়েছে এবং আগামী শনিবার একটি গণমিছিলের মাধ্যমে কিন্তু এই কর্মসূচিটি তারা আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন। এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি আমরা একটু দেখে আবার আলোচনায় ফিরছি। জি। গণভোটের রায় বাস্তবায়নে করণীয় ঠিক করতে এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠক। অংশ নেন দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন নেতারা। তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের অবস্থানে ক্ষোভ ঝাড়েন তারা। প্রশাসনে দলীয়করণের মাধ্যমে গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছে সরকার, অভিযোগ ঐক্যের নেতাদের। হাস্যকরভাবে জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ উনি যখন কথা বলছেন তখন লম্বা লম্বা গাড়ির লাইন পেট্রোল পাম্পগুলোতে। সরকার বলতেছে সংসদে স্বাস্থ্য খাতে কোনো সমস্যা নাই, আমরা দেখছি যে হামের টিকার অভাবে অনেক শিশু মারা যাচ্ছে। 11 দলীয় ঐক্যের আন্দোলন দমনে সরকারের হুমকি ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ বলে মনে করছে সংসদের বিরোধী দল। আন্দোলন দমনে নিপীড়ন করা হলে পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন নেতারা। রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় শক্তি, জনগণের ট্যাক্সের টাকা পয়সায় কেনা লাঠি, অস্ত্র, বন্দুক আর বাহিনী দিয়ে যদি জনগণের আন্দোলনকে আবার মোকাবেলা করার সিদ্ধান্ত বা পলিসি তারা গ্রহণ করেন, তাহলে কি পরিমাণ ভুল করবেন সেটা 24 জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে তাদেরকে আমি শিক্ষা নিতে বলব। গণভোটের রায় বাস্তবায়নে 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত ঢাকা সহ সারা দেশে গণমিছিল করার সিদ্ধান্ত নিয়েছে 11 দলীয় ঐক্য। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আচ্ছা, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আপনি যেমনটি আমরা আলোচনা করছিলাম যে আসলে 2 সপ্তাহের কিন্তু কর্মসূচি দিয়ে দিয়েছে বিরোধী দল এবং তারা বলেছেন দাবি দাওয়াগুলো কি কি? আচ্ছা, তাদের দাবি দাওয়াগুলোর মধ্যে প্রধানত যে দাবি দাওয়াটি সেটি হচ্ছে যে গণভোটের যে রায়, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের যেই বিষয়গুলো সেগুলো কিন্তু তারা চাচ্ছে যে গণভোটের রায় বাস্তবায়ন হবে, সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে এবং জুলাই সনদের যেই বিষয়গুলো রয়েছে এবং গণভোটে যে মানুষ হায়ের পক্ষে রায় দিয়েছে সেগুলো যাতে সরকার অক্ষরে অক্ষরে পালন করে, এই দাবিটি কিন্তু তারা প্রধানত জানাচ্ছে এবং যার কারণেই কিন্তু তাদের এই রাজপথের কর্মসূচি আমরা আনুষ্ঠানিকভাবে সূচনা হতে দেখলাম। তো এটা কিন্তু 2 সপ্তাহ জুড়ে এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে এবং এছাড়াও কিন্তু নেতারা যেটা বলছেন যে বিরোধী মত যদি দমন করা হয়, অর্থাৎ কোনো শক্তি প্রয়োগ করে, অর্থাৎ রাষ্ট্রীয় বাহিনী প্রয়োগ করে যদি সরকার বিরোধী মতকে দমন করতে চায়, অর্থাৎ এই আন্দোলন বা তাদের যে রাজপথের সংগ্রামকে যদি দমন করতে চায়, কিন্তু তাদের পরিণতিও কিন্তু যে পতিত সরকার অর্থাৎ আওয়ামী সরকারের মতো হবে, এমনটাই কিন্তু বিরোধী দলের নেতাকর্মীরা বলছেন। এছাড়াও তারা কিন্তু সরকারের বেশ কিছু সমালোচনা করেছেন যে এই যে হামের প্রকোপ আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে, সেই হাম কিন্তু সরকার সে হামের প্রকোপ এইটা কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি, এমনটাই কিন্তু তারা বলছেন যে এই যে দেশব্যাপী যে ব্যাধিটি ছড়িয়ে গেছে সরকারের হামের তীব্র সংক্রমণ আমরা দেখছি। জি, এটা আমরা দেখছি, অনেক শিশু আক্রান্ত হয়েছেন, অনেকে হাসপাতালে কাতরাচ্ছেন। টিকাদান কর্মসূচি চলছে তারপরও। জি, যদিও সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু টিকাদান কর্মসূচি চলছে এবং সরকার যেটা বলছে যে আসলে এই গাফিলতিটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এবং যার কারণেই কিন্তু এই প্রকোপটা এত বেশি এবং এত প্রভাব পড়েছে। তো এখানে আসলে পাল্টাপাল্টি অভিযোগ আমরা দেখছি এবং একদিকে ওয়াসি তারা বলছে যে সরকার ব্যর্থ এটা নিয়ন্ত্রণ করতে, অন্যদিকে সরকার বলছে যে তারা চেষ্টা করে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় সরকার কতটুকু সমর্থ হয়েছে এই সংকট নিরসনে? কারণ আমরা তো দেখছি মাঠের চিত্র যেমনটি দেখছি যে লাইনের পর লাইন মানুষ দাঁড়িয়ে আছে, তো আসলে আপনার কাছে কি মনে হয় সরকার কতটুকু সম্মত হয়েছে? জি, দেখুন, বিরোধী দলের আসলে বক্তব্য থাকবে এবং সরকারের কথা বলবে, বিরোধী দল সেটার বিরোধিতা করবে, এটাই কিন্তু আসলে গণতন্ত্রের সৌন্দর্যটা কিন্তু এখানে। এবং হাম এবং এই যে জ্বালানির বিষয়টা যে বলা হলো, হাম এবং জ্বালানি সংকটের মোকাবেলা কিন্তু সরকার করার চেষ্টা করছে। হামের টিকাদান কর্মসূচি আমরা দেখছি, জ্বালানির কথা আমরা বললাম যে দীর্ঘ এই যুদ্ধ পরিস্থিতি 1 মাসের অধিক হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তেলের দাম বাড়ানো হলেও কিন্তু বাংলাদেশ সরকার ভর্তুকি দিয়ে হলেও কিন্তু দামটা বাড়াচ্ছে না। তবুও কিন্তু মানুষের এই যে ভোগান্তির কিন্তু শেষ হচ্ছে না এবং এই হামের যে প্রকোপ, সেই প্রকোপের আমরা আসলে
অতি শীঘ্রই যে এটা আসলে পুরোপুরি নির্মূল হয়ে যাবে এটাও কিন্তু আমরা বুঝতে পারছি না। সো আসলে সিস্টেমেটিক কিছু আসলে গাফিলতি রয়েছে, এখনো কিছু জায়গায় সরকারের কিছু উন্নতি করা প্রয়োজন রয়েছে। খুব শীঘ্রই এই সংকটের নিরসন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়াসি। আপনাকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাবাব ওয়াসি। এবার হাম সংক্রমণের খবর। 1 মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছড়ালো 200, আক্রান্ত 20,000-এর বেশি। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও ফের অসুস্থ হচ্ছে অনেকে, এতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। এদিকে সুস্থ হওয়ার পর শিশুকে নিয়মিত রোদে নেওয়া এবং পুষ্টিকর খাবারের পরামর্শ চিকিৎসকদের। গত 1 মাসে দেশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হাম। মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আক্রান্ত ছাড়িয়েছে 20,000। হাসপাতালে চিকিৎসা শেষে অনেকেই বাড়ি ফিরছে, তবে আংশিক সুস্থ হয়ে হাসপাতাল ছাড়াই বাড়ছে ফের আক্রান্ত হওয়ার শঙ্কা। চোখগুলো ফোলা ছিল, অনেক জ্বর ছিল, জ্বর 102, 3, 4ও উঠে যায়। কালকে সারা রাত ছিল 104। পুরা মুখে রেশ ছিল, মুখে ঠোঁটের উপরে রেশ ছিল, জিহ্বার ভিতরে ছিল। মুখে ঘা, চোখ লাল হওয়া, চোখ মেলতে পারতো না, খাবার খাইতো না। আমার একটা টিকা পাইছিল, পরবর্তীতে মানে দ্বিতীয় টিকাটা দেওয়ার সময় কিন্তু এই হামে আক্রান্ত হয়েছিল। যদিও চিকিৎসকরা বলছেন একবার হাম হলে সাধারণত দ্বিতীয়বার হয় না, তবে শরীরকে এতটাই দুর্বল করে দেয় যে অন্য যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করতে পারে। হাম যদি কোনো বাচ্চা আক্রান্ত হয়, তার বডির রোগ প্রতিরোধ ক্ষমতা 50%-এর মতো ডাউন। তো সেই সময় তাদের ঘন ঘন ডায়রিয়া, নিউমোনিয়া, কানের ইনফেকশন, ঘন ঘন অসুস্থ হওয়ার চান্স বেড়ে যায়। হাম থেকে সুস্থ হওয়া শিশুকে নিয়মিত রোদে নেয়া এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার উপর জোর চিকিৎসকের। জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিস, এই ধরনের কোনো বাচ্চা হওয়ার সাথে সাথে ওকে আইসোলেট করে ফেলতে হবে। বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াবেন, কারণ বাচ্চার ইমিউন সিস্টেম যত ডেভেলপ করা থাকবে তত হামের জীবাণুটাকে সে কমপ্যাক্ট করতে পারবে। গত একদিনে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে 104 জন, আর 74 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নানা বাধা বিপত্তির পর অবশেষে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, এর মাধ্যমে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে পারবে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহের আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, এর আগে 7 এপ্রিল উদ্বোধনের জন্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলেও কিছু ক্রিটিক্যাল ইস্যু সামনে আসে, সেগুলো সমাধানের জন্য সময় দেওয়া হয়। এই প্রকল্প চালুর জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোরালো চেষ্টা চলছে বলেও জানান তিনি। জ্বালানি খাতকে স্বনির্ভর করতে 2030 সালের মধ্যে সৌর বিদ্যুৎ দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ সভায়। ব্যবসায়ীদের মনোবৃত্তির কারণে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা যাচ্ছে না অভিযোগ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত সভা শেষে ব্রিফিংয়ে এই কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বলেন, জ্বালানি খাতে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে সরকারি বেসরকারি উদ্যোক্তারা কাজ করতে পারবে। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া সভায় 6 জুলাই থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করার বিষয়ে সিদ্ধান্ত হয়। 7 নভেম্বরকে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করার কথাও জানান মন্ত্রিপরিষদের সচিব। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2030 সালের ভিতরে সরকার শুধুমাত্র সোলার পাওয়ার দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা পরিকল্পনা গ্রহণ করেছে। এর জন্যে একটা সরকারি যে সমস্ত জমি আছে সেগুলো ব্যবহার করা হবে। প্রাইভেট উদ্যোক্তারা যদি চান তারাও এর ভিতরে যোগদান করতে পারেন এবং বেসরকারি উদ্যোক্তারা এর ভিতরে কাজ করতে পারবেন। জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দুর্ভোগের শেষ নেই চালকদের। এমন পরিস্থিতিতে রাজধানীতে বন্ধ রয়েছে বেশ কিছু পাম্পও।
কর্তৃপক্ষের দাবি, রেশনিং পদ্ধতিতে পাম্প খোলা না রেখে সরকারের উচিত একসঙ্গে সব পাম্প খোলা রাখা। এদিকে চট্টগ্রাম বন্দরে 2টি জাহাজ থেকে খালাস হচ্ছে 66,000 মেট্রিক টন ডিজেল। ভারত থেকেও পাইপলাইনে আসছে 5,000 মেট্রিক টন, শিগগিরই আসবে আরও 20,000 মেট্রিক টন ডিজেল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেলের ভোগান্তি অনিবার্য বাস্তবতা। সংকট নিরসনে নানা পদক্ষেপের পরও পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। দিনকে দিন দীর্ঘ হচ্ছে অপেক্ষমান যানবাহনের সারি। মজুত, সরবরাহ ও বিপণন ব্যবস্থা নিয়ে সরকারের আশ্বাসের কোনো বাস্তব প্রতিফলন নেই মাঠের চিত্রে। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। মন্ত্রী বলে যে তেলের কোনো সমস্যা নাই, দেশে পর্যাপ্ত তেল আছে মজুত, কিন্তু আমরা তো পাম্প আসলে তেল পাই না। সরকার যে বলতেছে তাহলে তেলটা কোথায়, তাহলে এরকম হচ্ছে কেন? সরকার তো এখানে আইসা দেখতেছে না যে আসলে কি এখানে সবকিছু হইতেছে কিনা, ঠিকমতো দিতেছে কিনা, সাধারণ মানুষ কি পাচ্ছে কিনা সুবিধা। রাজধানীর 7টি পাম্পে ফুয়েল পাস অ্যাপ চালু করলেও সেটি কাজ না করার অভিযোগ অনেকের। গতকালকে ফুয়েল পাস করতে যাইছি, পাসওয়ার্ড নেয় না। হ্যাঁ, তো এখন আজকে আবার ট্রাই করব। অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু ডিউ যেটা ফিক্সড যে তেলটা ওটা ছাড়া তারা অ্যালাউ করতেছে না। এদিকে জ্বালানি খাতে চলমান অস্থিরতার মাঝেও আশার আলো জেগেছে আমদানি করা তেলে। মার্চ থেকে এ পর্যন্ত দেশে ভারতীয় ডিজেল আমদানি হয়েছে 30,000 মেট্রিক টন। উত্তরাঞ্চলে সংকট নিরসন ও মজুত স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখছে এই তেল। 13,500 লিটার গাড়িতে আমরা যে তেল পাচ্ছি 3,000 আর 4,500। যে জায়গায় আমরা তেল 15,000 লিটার, এই জায়গায় পাচ্ছি এখন 9,000, 6,000। এদিকে হরমুজে জাহাজ চলাচলে জটিলতার মধ্যেও বিশেষ ব্যবস্থায় আমদানি করা হচ্ছে ডিজেল ও জেট ফুয়েল। চট্টগ্রাম বন্দরে প্রতি সপ্তাহেই কোনো না কোনো জ্বালানি নিয়ে 3 থেকে 5টি জাহাজ ভিড়ছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। প্রাণ বাঁচাতে 8 তলায় উঠেও রক্ষা পেল না তরুণ। চট্টগ্রামে মারধরের পর নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে হত্যা, জড়িত অভিযোগে 4 জন গ্রেফতার। 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 40,42,000। সকালে সংসদ অধিবেশনে তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী। বলেন, মামলা জট নিরসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সরকারি চাকরিতে শূন্য পদ 4,68,000, যা পূরণে 3 মেয়াদে কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। মাননীয় আব্দুল বাতেন। বৃহস্পতিবার সকাল 10:30টায় শুরু হয় জাতীয় সংসদ অধিবেশনের 15তম দিনের কার্যসূচি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 200 শয্যা হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জানান, সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের লক্ষ্য। বর্তমান সরকারের লক্ষ্য হলো সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। বরিশালের মুলাদিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রস্তাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা করতে চায় সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হলেন, তিনি চান প্রত্যেকটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল স্থাপিত হয়। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে কঠোর সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে? বার কাউন্সিল আমি মনে করি তাদের নিজস্ব মেধা, প্রজ্ঞা, স্বকীয়তা এবং স্বাধীনতা অ্যাপ্লাই করেছেন। এছাড়া টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, সরকারি চাকরিতে 6 মাসে 2,879টি, 1 বছরে 4,459টি এবং 5 বছরের মধ্যে 3,110টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ সময় আইনমন্ত্রী জানান, অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 40,41,924টি। অধিবেশন শেষে গণমাধ্যমে চিফ হুইপ জানান, টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় প্রধানমন্ত্রীর নাম আসায় তাকে অভিনন্দন জানিয়েছে সংসদ। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার দেশের মুখ উজ্জ্বল হয়েছে, মানুষের মুখ উজ্জ্বল হয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল বিকেল 3টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কথা জানান তিনি। বলেন, শুক্র ও শনিবার 5টি বিভাগে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই সাক্ষাৎকারে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের মনোনয়ন বোর্ড
আগামীকাল ৩টার সময় সাক্ষাৎকার গ্রহণ করবে। আগামীকাল শুক্রবার ৩টার সময় সাক্ষাৎকার তারা গ্রহণ করবেন এবং আগামী পরশুদিন শনিবারও ৩টা থেকে সাক্ষাৎকার তারা গ্রহণ করবেন। গুলশান কার্যালয়ে এখানে প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যান তার সভাপতিত্বে যে মনোনয়ন বোর্ড অর্থাৎ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা উপস্থিত থাকবেন। রাতের সময় আরো থাকছে। কাল শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। মিরপুরে টাইগারদের অনুশীলন। মাঠের বাইরের বিষয় নিয়ে ভাবছেন না অধিনায়ক। জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্য। চট্টগ্রামে কলেজ ছাত্রকে নির্মাণাধীন ভবন থেকে লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বন্ধুরা মিলে ডেকে নিয়ে হত্যা করে আশফাক নামের ওই তরুণকে। রোববার রাতে চকবাজারের বাকুলিয়া এক্সেস রোডের মৌসুমী আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় আশফাককে রিকশায় করে জোর করে তুলে নিয়ে যাচ্ছে কয়েকজন, পরে আবার দৌড়ে পালাতে দেখা যায় তাকে। তবে শেষ রক্ষা হয়নি, খুন হতে হয় বন্ধুদের হাতে। নির্মাণাধীন এই ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যা করা হয় কলেজ ছাত্র আশফাককে। পুলিশ জানায় রোববার বিকেলে বন্ধু ফারদিন হাসান মুঠোফোনে কল করে আশফাককে ডাকেন। ফোনের কথা মতো চট্টগ্রামের বাকুলিয়া অ্যাক্সেস রোডের মৌসুমী আবাসিক এলাকায় আসেন আশফাক। পরে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করলে দৌড়ে এই ভবনে আশ্রয় নেয় আশফাক। স্থানীয়রা জানায় তাকে মারধরের পর 8 তলার লিফটের গর্তে ফেলে দেওয়া হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় সে। আমরা এখানে বসেছিলাম, এরপরে ও দূরে দূরে আসছে। এরপরে আমার ছোটো একটা জিজ্ঞেস করতেছে কি মানে তোমাদেরকে কেউ খুঁজতে পাঠাইছে? ও বলছে না, তারপর ও ছাদে উঠে গেছে। এরপরে শুনছে নাকি লিফটের ঘর থেকে পড়ে মারা গেছে, এরপর পুলিশে নিয়ে গেছে। ওকে যেভাবে দৌড়ায় দৌড়ায় মারলো, এটার জন্য অবশ্যই বিচার হওয়া দরকার, সুষ্ঠু তদন্ত হোক, আমরাও চাই সেটা। এ ঘটনায় আশফাকের বাবা আবুল হাশেম বাদী হয়ে মঙ্গলবার চকবাজার থানায় 7 জনকে আসামি করে মামলা করেন। 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্বশত্রুতা নাকি কিশোর গ্যাংয়ের কোন্দল তা খতিয়ে দেখছে পুলিশ। 10-12 জনের একটা গ্রুপ আসলো, তাদের কাছে অনেকের কাছে চাকু, ক্রিস মিরিচ এরকম জাতীয় কিছু লাঠি ছোটো ছিল। তাকে টানা হেঁচড়া করে ওখান থেকে উঠে নিয়ে গেছে। তখন তারা যে বন্ধু ছিল তারা কিন্তু অত বাধাও দেয় না, এরকম কিছু বিষয় আসছে যেটা আমরা তদন্তের চেষ্টা করতে আসল ঘটনাটা বের করার জন্য। নিহত আশফাক কবির নগরীর BAF শাহীন কলেজের একাদশ শ্রেণীতে পড়াশোনা করত। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশ থেকে বাতিল হয়েছে 1000-এর বেশি আন্তর্জাতিক ফ্লাইট। প্রতিদিনই যাত্রা ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। প্রভাব পড়েছে রাজস্ব আয়েও। সংশ্লিষ্টরা বলছেন যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে দীর্ঘ সময়। নিজস্ব পলিসিতেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা এয়ারলাইন্সগুলোর। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। যুদ্ধের প্রভাব যে কতটা ভয়াবহ আকার ধারণ করে তা হারে হারে টের পাচ্ছে গোটা বিশ্ব। বেশিরভাগ দেশের মাথা ব্যথার বড় কারণ মধ্যপ্রাচ্য সংকট। চলমান অস্থিরতায় জ্বালানি খাত ও পণ্য পরিবহন অনিরাপদ হওয়ার পাশাপাশি ভেঙে পড়ে আন্তর্জাতিক আকাশ যোগাযোগ ব্যবস্থা। ব্যবসা পরিচালনায় কোণঠাসা হয়েছে শত শত এয়ারলাইন্স। হাজার হাজার ফ্লাইট বন্ধের কারণে ভ্রমণ অনিশ্চিত হয় যাত্রীর। উড়োজাহাজ বসিয়ে রাখায় উঠছে না পরিচালন ব্যয়। এখনো যদি এই যুদ্ধ অবস্থা প্রশমিত হয় তাহলে কিন্তু এইটা একটা এই যে ফ্রি ফ্লোটা আসতে সময় লাগবে, অনেক সময় লাগবে। 40 দিন পর মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভের প্রজ্বলনে 15 দিনের বিরতি নিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। তবে যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা আশান্বিত না করায় দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে এভিয়েশন খাতের ক্ষত, এমনটাই মত এই বিশেষজ্ঞর। ফ্লাইট বন্ধ হলেও কিন্তু খরচ বন্ধ হয় না। যে কোনো সংকটে কিন্তু প্রথম ধাক্কাটা খায় এভিয়েশন শিল্প। সেটা কোভিডে দেখেছেন, প্রায় 100 মতো এয়ারলাইন ব্যাংকরাপসিতে চলে গেছে। এই সংকটেও কিন্তু
এই ধরনের একটা সৃষ্টি হবে। যুদ্ধকালীন এরই মধ্যে বাংলাদেশ থেকে দেশি বিদেশি বিমান সংস্থার আন্তর্জাতিক গন্তব্যের 1100-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সরকারের সহায়তার পাশাপাশি নিজস্ব পলিসিতেই লোকসান কাটিয়ে ওঠার কথা জানিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। অ্যারোনটিক্যাল চার্জ কিংবা নন অ্যারোনটিক্যাল যেসব চার্জগুলো আছে সেটাকে যদি কিছুটা সাবসিডাইজড করার মাধ্যমে আমাদেরকে সে অপরচুনিটি দেওয়া হয়, ইন ফিউচারে যদি আমাদের জেট ফুয়েল প্রাইস কম্পেয়ার করে লজিক্যাল অ্যামাউন্টে যদি ইন ফিউচারে আসলে নির্ধারণ করে, তাইলে আমাদের পক্ষে মনে হয় সেটা রিকভারি করার একটা সুযোগ আছে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক রুট ব্যবহারকারী কম বেশি সব এয়ারলাইন্সকেই যুদ্ধের প্রভাব দগ্ধ করলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। হজ যাত্রা শুরু হচ্ছে কাল। শুক্রবার রাতে প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন 419 জন যাত্রী। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে সবশেষ প্রস্তুতি। এবার টিকিটের দাম 12,000 টাকা কমানো সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। নুসুক কার্ডের মাধ্যমে সৌদি আরবে সব সেবা পাবেন হজযাত্রীরা। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবা শরীফে হাজির হবেন তার বান্দারা। ঢাকা থেকে একদিন পরেই শুরু হচ্ছে এই হজযাত্রা। শুক্রবার রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে আকাশে উড়বে হজের প্রথম ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এখন সর্বশেষ মুহূর্তের ব্যস্ততা। যাত্রীরা প্রস্তুত হচ্ছেন তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় সফরের জন্য। স্বেচ্ছাসেবকরা জানান, হাজিদের যাত্রা নিরাপদ করতে ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে গঠিত হয়েছে বিশেষ স্বেচ্ছাসেবক দল। হাজি সাহেবদের কোনো ধরনের অসুবিধা না হয় বা ওদের লাকিস বা বর্তমানের জন্য, তাদের সম্মানের জন্য আল্লাহর মেহমানদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এখানে প্রস্তুত আছি। এবার হজ যাত্রীদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। টিকিটের দাম 12,000 টাকা কমানো সহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী 17 তারিখ দিবাগত রাত 12:20 এই বছরের হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি এবং আমাদের সর্বশেষ যে ছোটোখাটো ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে আমরা মেরামত করছি। এবছর বাংলাদেশ থেকে প্রায় 78,000 হজ যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। খেলার খবর। সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সরাসরি বিশ্বকাপ নিশ্চিতের সমীকরণ মাথায় রেখেই সিরিজ শুরু করছে টাইগার্স। অভিজ্ঞতা বিবেচনায় কিউইদের ছোট করে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পর্যায়ক্রমে সব ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। প্রথম সারির ক্রিকেটার না আসলেও দল নিয়ে আশাবাদী নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 11টায়। টম ল্যাথামের সঙ্গে ট্রফি হাতে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের এই হাস্যোজ্জ্বল ছবিটা বলে দেয় কতটা আত্মবিশ্বাসী স্বাগতিকরা। ঘরের মাঠে আরও একটা সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। জয়ের ধারায় থাকতে হলে বড় দায়িত্ব ব্যাটারদের। সুযোগের অপেক্ষায় সৌম্য সরকার, সাইফ হাসান হয়তো পাচ্ছেন আরও 2 ম্যাচ। প্রত্যেকটা প্লেয়ারই সুযোগ পাবে, কারণ আমাদের কিন্তু একটা সিরিজ না, বিশ্বকাপের আগে আমাদের অনেক ম্যাচ আছে। যে একটা ব্যাটসম্যানের জন্য 1-2টা ম্যাচ আমার কাছে মনে হয় না এটা একটা সুইটেবল। এবং একটা ব্যাটসম্যান যদি 3 থেকে 4টা ম্যাচ খেলে একই পজিশনে, তখন সে যদি পারফর্ম না করতে পারে তখন সে নিজে থেকেই বুঝতে পারবে। তবে এবারের ব্ল্যাক ক্যাপস দলটা নামে ভারে সমৃদ্ধ নয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় নেই অধিকাংশ তারকা, তবু আশাবাদী কিউই অধিনায়ক। আমি স্বীকার করছি যে দলটা অনভিজ্ঞ, তবে বাংলাদেশের মতো প্রতিকূল কন্ডিশনে নতুনদের নিজেদের প্রমাণের দারুণ একটা সুযোগও বটে। সেই চ্যালেঞ্জ নেয়ার জন্য ওরা প্রস্তুত। শেষ কয়েক সিরিজে মাঠে দর্শক খরা। 3 বছর পর মিরপুরের হোম অফ ক্রিকেটে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। কিউইরা আইসিসি র্যাঙ্কিংয়ের 2য় স্থানে অবস্থান, আর অন্যদিকে বাংলাদেশ 9 নম্বর পজিশন থেকে লড়াই করছে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে। এর আগে 2টি সিরিজ জিতেছে মিরাজের দল, যে কারণে আত্মবিশ্বাসী টাইগাররা। পাশাপাশি কিউইরা যে দলটিকে নিয়ে বাংলাদেশে এসেছে সেটা কিছুটা হলেও খর্বকার, কারণ তাদের প্রথম সারির ক্রিকেটাররা রয়েছেন আইপিএলে। তবে এই দলটার বিপক্ষে বাংলাদেশকে সিরিজ জিততে হলে খেলতে হবে তাদের সেরা ক্রিকেটটাই। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
বাবার হাত থেকে দাদির স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতনি। এখনো সুযোগের অপেক্ষায় দেশের স্বার্থবিরোধী চক্র, সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। গণভোটের রায় বাস্তবায়নে নতুন করে 2 সপ্তাহের কর্মসূচি 11 দলের। শনিবার ঢাকায় গণমিছিল, বিরোধী মত দমন করলে চড়া মূল্য দিতে হবে বর্তমান সরকারকেও হুঁশিয়ারি জামাতের। এবং হামা উপসর্গে 1 মাসে মৃত্যু ছড়ালো 200, আক্রান্ত 20,000-এর বেশি। সুস্থ হওয়ার পর আবারও সংক্রমিত অনেক শিশু। পুরোপুরি নিরাময় হলেই হাসপাতাল ছাড়ার পরামর্শ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।